তারা বলেছিল আমি ঠিক হয়ে যাব, কিন্তু আমি আমি তো জানি ওরা আমাকে চুপ করাতে Her চায়। condition is unpredictable. Hallucinations, delusions, but she remembers more than she should. গল্প জলসাতে তোমার স্বাগত। এখানে আমরা নিয়ে আসি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গল্প, ভালোবাসার কাহিনী, ভয়ঙ্কর রহস্য, পুরনো দিনের ভৌতিক গল্প। এখানে গল্প শুধু শোনা হয় না, অনুভব করা হয়। চোখ বন্ধ করে শুনতে থেকো। এই হলো গল্প জলসা। সাবস্ক্রাইব করুন এবং গল্পের এই জলসার অংশ হয়ে উঠুন প্রত্যেক সপ্তাহে। কলকাতার এই আবহাওয়া মাঝে মাঝে অদ্ভুত লাগে। বৃষ্টি পড়ে, কিন্তু তার শব্দটা যেন কিছু লুকোচ্ছে। সেদিনও এমনই একটা সকাল ছিল। ঘুম থেকে উঠে চা বসিয়েছিলাম, আমার পডকাস্টের স্ক্রিপ্ট রিভাইজ করছিলাম। ঠিক তখনই দরজার বেল বাজলো। সাইনটা এখানে করে দিন, কুরিয়ারে ডকুমেন্ট এসছে। আমি ভেবেছিলাম আবার হয়তো কোনো পিআর প্যাকেট বা স্পন্সরশিপ রিকোয়েস্ট, কিন্তু খোলার পরেই আমার বুকটা ধক করে উঠল। এটা তো একটা পুলিশ ফাইল। ফাইলটা পুরনো, হলুদ কাগজে মোড়ানো, আর ওপরে জল জল করে লেখা ফাইল নাম্বার 888, ক্লোজড উইদাউট ক্লোজার। আর ঠিক নিচে এক কোণায় হাতে লেখা এক লাইন, খুলবেন না যদি না আপনি প্রস্তুত থাকেন। ক্যাসেট। আমি কলেজে থাকতে একটা অ্যানালগ রেকর্ডার ব্যবহার করতাম। আজ এত বছর পরে যে ওটা আবার কাজে লাগবে ভাবিনি। ও আবার তাকিয়ে আছি। কাল রাত ছিল, জানলার ধারে বসে নড়ছে না। 4 দিন হয়ে গেল। ও একটাও কথা বলেনি, না খাচ্ছে হচ্ছে, শুধু তাকিয়ে আছে। ডাক্তার বলল সাবজেক্ট এভাবে থাকলে আরো বড় সমস্যা হয়ে যাবে, কিন্তু আমরা জানি না ও আমাদের কথা শুনছে না, নাকি কাউকে ডাকছে বাইরে থেকে। গলার স্বরটা অদ্ভুত, ক্লান্ত, ভীতু, যেন নিজের মধ্যেই হারিয়ে গেছে। আর কথাগুলো এত পরিষ্কার না হলেও একটা জিনিস বোঝা যাচ্ছিল, ওরা কারো কথা বলছে। সাবজেক্ট মানে কি কোনো সাইকিয়াট্রিক পেশেন্ট? জানলার পাশে বসে থাকা, চুপ করে থাকা, এই সব তো মেন্টাল ইলনেসের কমন সিমটম। এই টেপটা কি কোনো হসপিটালের রেকর্ড, নাকি কারোর কনফেশন? টেপটা বন্ধ করেই
আমি ওটা হাতে নিয়ে ভালো করে দেখলাম। একটা পুরনো লেবেল, ঝাপসা হাতের লেখা। লেখা আছে ওয়ার্ড 3B, সেপ্টেম্বর 1997। আর নিচে ছোট করে ডক্টর এ মল্লিক আর্কাইভ কপি। ওয়ার্ড 3B মানে কি কোনো হাসপাতালের ওয়ার্ড? সাইকিয়াট্রিক ওয়ার্ড মেবি। আর ডক্টর এ মল্লিক কে উনি? আমি গুগলে খুঁজতে শুরু করলাম। ডক্টর এ মল্লিক, ওয়ার্ড 3B, ফাইল 888, 1997। সব একসাথে কিছুই উঠছিল না। তবে রেডিটের একটা অবসকিউর থ্রেডে একটা কিবোর্ড চোখে পড়ল। ফাইল 888 was an unsolved psychiatric case from the late 90s. আচ্ছা, the subject, a girl, was mute for weeks. Baba, after 2 attendants vanished, the file was quietly removed. মনে হচ্ছে এটা একটা মেয়ের সাইকিয়াট্রিক কেস ছিল, যে কথা বলতো না, চুপ করে থাকতো দিনের পর দিন। এরকম একটা কেস আগে আমি পড়েছি। আর মনে হয় না এগুলো শুধুই ক্লিনিক্যাল কেস, এগুলোর পেছনে অনেক কিছু চাপা পড়ে আছে। এ এক ধরনের ইতিহাস মনে হয়। এত বছর পরেও যদি এই ফাইলটা আবার সামনে আসে, তাহলে কি আমরা আগের মতোই সব কিছু দেখব? আমি ঠিক করলাম পুরনো কেসগুলো ঘাঁটতে হবে, কিন্তু কোথা থেকে শুরু করব ঠিক বুঝে উঠতে পারছি না। আর তখনই মনে পড়ে গেল 2 বছর আগে একটা বইয়ের লঞ্চে আমার দেখা হয়েছিল একজন অবসরপ্রাপ্ত অফিসারের সঙ্গে, ইন্সপেক্টর পার্থ মিত্র। তার লেখা সেই বইটা ছিল অপরাধ মনোবিজ্ঞান নিয়ে, শ্যাডো বিহাইন্ড দ্য সাইলেন্স। তখন একটা ছোট ইন্টারভিউয়ের জন্য আমি গিয়েছিলাম, আর ওনার সাথে কথোপকথনে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। তারপর একবার ব্যক্তিগতভাবে চা খেতেও গেছিলাম। খুব দীর্ঘ আলাপ ছিল না, কিন্তু যথেষ্ট স্মার্ট আর পর্যবেক্ষণ শক্তিসম্পন্ন মানুষ ছিলেন। কিন্তু আমি যেন সেই আশ্রয়টা ওনার দিকেই দেখছি। এত রাতে ফোনটা করা কি ঠিক হবে? কিন্তু আর উপায় তো নেই। আমার শরীরের প্রতিটা কষ যেন উত্তেজনায় কাঁপছিল। আমার ইনভেস্টিগেটিভ নেচার এমনিতেই জায়গাটা চেপে ধরেছিল, কিন্তু এবার যেন কিছু একটা হাত ছানি দিচ্ছে, একটা অন্ধকার ঢাকা অতীত, যেটার ভেতরে ঢুকতে আমার আর অপেক্ষা সইছিল না। হ্যালো, কে? হ্যাঁ স্যার, রনিত বলছি। 2 বছর আগে আপনার সাথে দেখা হয়েছিল বইয়ের লঞ্চে, শ্যাডো বিহাইন্ড দ্য। মনে পড়েছে। তবে রাত 1টায় ফোন করেছো কেন? কিছু হয়েছে? না স্যার, হ্যাঁ মানে আমি একটা জিনিস নিয়ে খুবই ডিস্টার্ব। ফাইল নাম্বার 888 সাইকিয়াট্রি আর্কাইভের। 5888? হ্যাঁ, কি বলছো বলো। না মানে আমি রেডিটের একটা মেনশন পেলাম, একটা মিউট মেয়ে, নিখোঁজ কর্মী, সব কিছু খুব অনির্দিষ্ট আর অস্বাভাবিক। আমি জানি না কেন, কিন্তু এই ফাইলটা আমার মাথা থেকে নামছে না। আমার জানতেই হবে এটা কি ছিল স্যার। রাতটা বাকি জীবনটার চেয়ে ছোট রনিত। তুমি যে দিকটা ঘাঁটতে চাইছো সেখানে আলো খুব কম পড়ে। তবুও কাল সকাল 8টায় একবার ফোন করো আমায়, একসাথে বসে কথা বলছি। ফোনটা কেটে দিল, কিন্তু মাথার মধ্যে বাজতে থাকছে একটাই লাইন, সেখানে আলো খুব কম পড়ে। এটা কেন বলল? তবে একটা জিনিস আমি বুঝে গেছি, এই ফাইলটা শুধু অতীত নয়, এটা এখনো কোথাও জীবন্ত।
ঘুম তো হয়নি, শুধু চোখটা বন্ধ ছিল। ভোর হতেই আমি ঠিক করে নিলাম আজ আমি সিটি আর্কাইভের রুমে যাব। 90-এর দশকের সাইকিয়াট্রিক হসপিটালস, গভর্নমেন্ট মেন্টাল হেলথ ফ্যাসিলিটিস এবং হেলথ রিসার্চ ফাইল সব কিছু আমার খুঁজে দেখতে হবে। ফাইল নাম্বার 888, ওয়ার্ড 3B, ডক্টর এ মল্লিক। সব ক্লু একে একে পাজলের টুকরো হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু কোথায় সেই হাসপাতাল, কারা সেই স্টাফ, আর কেনই বা কেউ এইসব নিয়ে আর কিছু বলেনি? আমি চলে এসেছি কলকাতার সেন্ট্রাল পাবলিক রেকর্ডস অফিসে। এখানে সরকারি হসপিটালের বহু পুরনো রিপোর্ট, মেডিকেল গ্যাজেটস এবং রিজিওনাল সাইকিয়াট্রিক রেজিস্ট্রি রাখা হয়। ঘরটা ধুলোর স্তরে ভর্তি। পুরনো কাঠের তাক থেকে একটা নস্টালজিয়ার গন্ধ আসে। Let's start with Mental Health Facility Index 1990 to 2000. যাদবপুর, রানাঘাট। ওয়েট, এখানেই একটা নাম আছে, শরৎ ইনস্টিটিউট অফ মেন্টাল রিসার্চ, SIMR। এই নামটা আমি আগে শুনেছি কোথাও যেন। SIMR, ওয়ার্ড 3B। এই ইনস্টিটিউশনের পাশে ছোট করে একটা কমেন্ট লেখা, ডিকমিশনড, ক্লোজার 1997। কারণটা তো স্পষ্ট লেখা নেই, শুধু একটা ভেগ নোট, সংশ্লিষ্ট বিতর্কিত ঘটনা সংক্রান্ত। এক্সকিউজ মি, আপনি SIMR ডিটেলস দেখছেন? এগুলো একটু সেন্সিটিভ জোনের অন্তর্ভুক্ত। এই নামের ফাইল আপনি পেয়েছেন খুব ভাগ্যবশত, কিন্তু যদি আরো কিছু খুঁজতে চান তাহলে প্রপার অ্যাপ্লিকেশন দিতে হবে। অ্যাপ্লিকেশন দিলে হয়তো কিছু পুরনো রেকর্ড পাওয়া যেতে পারে। পুরনো আর্কাইভ সেকশন খোলা হয় না তো এত সহজে, বুঝতেই পারছেন। ও ঠিক আছে, তাহলে আমি অ্যাপ্লাই করব। হ্যাঁ, তাই তবে বেশ। একটা দেওয়াল যেন দাঁড়িয়ে গেল সামনে। এই খোঁজ আপাতত বন্ধ। কাগজে কলমে না হলে এগোনো যাবে না। কিন্তু মাথার ভেতর একটা নাম, একটা ছবি ঘুরতে থাকলো। ওয়ার্ড 3B, ফাইল নাম্বার 888। আর কোথাও তো আমি এই নাম শুনেছি। বাড়ি ফিরতে ফিরতে বারবার মনে পড়ছিল ইন্টার্নশিপের সময় আমি কিছু অদ্ভুত কেসের জেরক্স রাখতাম। হয়তো সেইগুলোতে কিছু একটা লুকিয়ে আছে, যেটা আমি এখনো পড়িনি বা খেয়াল করিনি। রাত তখন 11টা ছুঁই। রেকর্ডস রুম থেকে বেরিয়ে আসার পরেও মাথার ভেতর শুধু ঘুরছে ওয়ার্ড 3B, ফাইল নাম্বার 888। ক্লার্ক বলেছিল কিছু জানতে হলে প্রপার অ্যাপ্লিকেশন লাগবে। আমি জানি সিস্টেমটা এইভাবেই চলে, কিন্তু মনে হচ্ছিল আমি এই নামটা, আমি এই ওয়ার্ডটা কোথাও শুনেছি আগে। ইন্টার্নশিপের সময় কিছু কেস আমি আলাদা করে রেখেছিলাম, যেগুলো অদ্ভুত, অসম্পূর্ণ, ডিস্টার্বিংলি সাইলেন্ট ছিল। সেগুলো নিয়ে কিছু একটা লেখার ইচ্ছে ছিল, কিন্তু লেখা হয়ে ওঠেনি। আজ
অনেক বছর পর সেই ধুলো জমা বক্সটা খুললাম। একটা পুরনো সাদা খাম বেরোলো, ধুলোর মধ্যে ঢেকে গেছে। তার ওপরে কোনো নাম, কোনো লোগো কিছু নেই। খামটা খুলতেই বেরিয়ে এলো একটা ছবি। ছবিটা একটা করিডোরের হাসপাতালেরই মনে হচ্ছে, কিন্তু অনেক পুরনো। ছবির এক কোণে একটা মেয়ে দাঁড়িয়ে, একদম নিঃশব্দ মনে হচ্ছে। চোখে কোনো প্রকাশ নেই, কিন্তু ওর প্রেজেন্স খুব অস্বস্তিকর, যেন সে এখনো তাকিয়ে আছে। ছবিটার পেছনে ভাঁজ হয়ে থাকা আরেকটা কাগজ ছিল, হাতে লেখা কিছু শব্দ, সারপ্রাইজিংলি অস্বাভাবিক। She was never meant to be admitted. Look deeper. তার ঠিক নিচে আঁকা একটা চোখের চিহ্ন। কোনো স্বাক্ষর নেই, কোনো তারিখ নেই। কে লিখেছে এটা? কাকে বলা হয়েছে লুক ডিপার? আর চোখটা এটা কি? কোনো গুপ্তচিহ্ন, সংগঠন, নাকি ওয়ার্নিং? এই মেয়েটা কে? ও কিভাবে এই ওয়ার্ডে এলো? আর যদি অ্যাডমিটেড হওয়ার কথা নাই ছিল, কারা ওকে এনেছিল? এতগুলো প্রশ্ন একটা ছবিতে আটকে আছে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমি আর বসে থাকতে পারছিলাম না। কাউকে দরকার ছিল যে এই সিস্টেমটাকে ভেঙে দেখাতে পারে ভেতর থেকে। পার্থ মিত্র, একজন সৎ, স্পষ্টবাদী অফিসার। হ্যাঁ রনিত, বলো। হ্যাঁ স্যার, আমি খুব দুঃখিত এত রাতে আপনাকে ডিস্টার্ব করলাম বলে, কিন্তু একটা ব্যাপার যেটা আমি আমার মাথার ভেতর থেকে বেরই করতে পারছি না। স্যার, একটা আমি ফাইল পেয়েছি, ফাইল নাম্বার 888, একটা অদ্ভুত ছবি আর একটা হ্যান্ড রিটেন নোট, আর তাতে বলা আছে শি ওয়াজ নেভার মেইন টু বি অ্যাডমিটেড। রনিত, তুমি এখন কোথায় আছো? স্যার, আমি বাড়িতে। এক কাজ করো, কাল সকালে 8টার সময় কমিশনার অফিসের পাশে একটা টি স্টল আছে, মনে আছে? হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে আমরা একবার ওখানে দেখা করেছিলাম বোধহয়। হ্যাঁ, ওখানে দেখা করো, কিছু কথা বলা দরকার আছে, কিন্তু ফোনে নয়। সকালের কুয়াশা ঢাকা শহরটা অদ্ভুতভাবে স্তব্ধ লাগছিল। হাতে কাগজপত্র আর সেই রহস্যজনক ছবি নিয়ে আমি কমিশনার্স অফিসের পাশে সেই ছোট্ট টি স্টলের সামনে দাঁড়িয়ে, যেখানে পার্থ মিত্র আমাকে ডেকেছিলেন। এই তো স্যার, এখানে আমি। হ্যাঁ, তুমি ঠিক সময় এসছো। হ্যাঁ স্যার, ঘুম তেমন সেমনি হয়নি, আর আপনার কথাগুলো মাথার ভেতর প্রচণ্ডভাবে ঘুরছিল স্যার। এক কাপ চা নাও, তারপর শুরু করি। হ্যাঁ বাবু, এই নিন 2 কাপ চা। হ্যাঁ, দাও দাও দাও, এ নিন স্যার, এটা নিন। আমরা চলুন ওইখানটা গিয়ে বসি। দুজনে একটু দূরে গিয়ে বসলাম। চায়ের ধোঁয়া আর এই সকালের হাওয়ার মধ্যে একটা পুরনো দিনের গন্ধ লুকিয়েছিল। তুমি বলেছিলে ফাইল নাম্বার 888, তাই তো? হ্যাঁ স্যার। একটা ছবি আর এক লাইন হ্যান্ড রিটেন মেসেজ। হ্যাঁ স্যার, একদম ঠিক বলছেন। আর এই দেখুন স্যার, ছবিটা আর এটাও। She was never made to be admitted. Look deeper. Interesting. এই হ্যান্ড রাইটিং অফিসিয়াল নয়, খুব সম্ভাবনা ইনসাইড নোট হবে, কারো পার্সোনাল ওয়ার্নিং বা গিল্ট হতে পারে। আর স্যার, ওর পেছনে আঁকা চোখটা দেখে মনে হচ্ছে ওটা কোনো গোপন সিম্বলিজম হতে পারে, কিন্তু কারা? এই ছবি আমি কিছুটা চিনতে পারছি। এই ধরনের গ্রে গ্রিন টাইলস, ডিম করিডোর লাইটিং, কলকাতার একটা ভেরি ওল্ড অ্যাসাইলামের ভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্সের সঙ্গে ম্যাচ করছে। পাবলিকের চোখ থেকে অনেক আগেই সরে গেছে সেটা। তাহলে এটা কি রনাক মেন্টাল ইনস্টিটিউট? এক্স্যাক্টলি।
এই হসপিটাল নিয়ে একটা কেস ছিল মিড-90s খুব লিমিটেড সার্কুলেশনে রিপোর্ট হয়েছিল। তখন সিসিটিভিটা এমন ওয়াইড স্প্রেড ছিল না তো, কিন্তু একটা নার্সের ডিসঅ্যাপিয়ারেন্স আর কয়েকটা আনএক্সপ্লেইনড পেশেন্ট ইনজুরি সব মিলিয়ে গোটা প্রতিষ্ঠানটাই বন্ধ হয়ে যায়। অফিসিয়াল রিজন ছিল ইনফ্রাস্ট্রাকচার ফেলিওর। আসলে কেউ খুঁড়ে দেখিনি। সারাদিন ধরে মাথার মধ্যে ঘুরতে লাগলো সেই করিডোর, সেই খাম, সেই আঁকা চোখ আর পার্থমিত্রর কথা। একটা অসমাপ্ত কেস ফাইল যেটা আর রিওপেন হয়নি। স্যার, তাহলে কি এই ছবিটা সেই সময়েরই কিছু? যদি ওই মেয়েটা সেখানে ছিল আর ফাইল 888 তার, তাহলে আমাকে একটা দিন দাও, আমি চেষ্টা করব কিছু ওল্ড লগ বুকস আর আর্কাইভাল রেকর্ডস জোগাড় করতে। তুমি ইন দ্য মিন টাইম ওই ফাইলটা আবার ভালো করে পড়ো, সব ডিটেলসে লিখে রাখো, টাইমলাইন, সিম্বলস, সব কিছু। ওর ভেতরেই ক্লু লুকিয়ে থাকতে পারে। চা ঠান্ডা হয়ে এসছিল, কিন্তু গল্পটা তখনও আগুন হয়ে জ্বলছিল। ফাইল নাম্বার 888, তার ভেতরে লুকিয়ে থাকা কোনো সত্য আর সেই চোখের চিহ্ন যেন জানিয়ে দিচ্ছে আমি যা ভাবছি তার থেকেও গভীর কিছু আছে। বাড়ি ফিরে আসার পরেও মাথাটা থেমে থাকেনি। একটা ফাইল, একটা মেয়ে, একটা ইনস্টিটিউশন আর একটা চোখ যেন আমাকেই দেখছে। পার্থমিত্র স্যারের কথা মনে পড়ল। আবার ভালো করে পড়ো, ওর ভেতরেই ক্লু লুকিয়ে থাকতে পারে। আমি খামটা আবার খুলে বসলাম। এইবার আর আগের মতো পড়লাম না। এবার পড়লাম যেন কোনো হিস্টোরিয়ান পড়ে একটা ভাঙা সময়ে মানচিত্র। প্রতিটা লাইন, প্রতিটা টাইপ করা শব্দ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। Case 888, female, estimated age 17, admitted on July 7th, 1996. Diagnosis: psychotic dissociative state with extreme withdrawal. ওকে, কিন্তু এর পরে যে সেন্টেন্সটা সেটা তো আগেও পড়েছিলাম, বাট আই মিসড সামথিং। সাবজেক্ট শোজ সাইন্স অফ ট্রমা ইনডিউসড সাইলেন্স, নট স্পিকিং সিন্স অ্যাডমিশন। ফাইলের পেছনে মার্জিনে কেউ লিখে রেখেছে একদম পাতলা পেনে, যেটা চোখে পড়ে না। She responds only to humming sounds, particularly lullabies. একটা ঠান্ডা শিরশিরে হাওয়া যেন ঘরের ভেতরে ঢুকে পড়ল। ঘরের বাতিটা একেবারে ঝিমিয়ে উঠল। আমি জানি না এটা কাকতালীয় কিনা, কিন্তু আমি নিশ্চিত এই লাইনটা আগে দেখিনি। আমার চোখ ফসকে ছিল, নাকি এটা কেউ পরে যোগ করেছে? একটা নীরব মেয়ে যে শুধু লালাবাই শুনে রেসপন্ড করত, আর ইনস্টিটিউশনাল রিপোর্টে সেটাই মেনশন করা হয়নি, কিন্তু মার্জিনে লেখা, মানে কেউ তাকে অবজার্ভ করছিল, সেটাও আবার গোপনে। হয়তো কেয়ারটেকার বা হয়তো অন্য কেউ। আর একটা জিনিস, তার অ্যাডমিশন ফর্মের পাশে লেখা নো নোন রিলেটিভস, নো আইডি, ব্রট ইন বাই আননোন মিডল এজড মেল। মানে সে তো তাহলে নিজে চাইনি অ্যাডমিট হতে, কে নিয়ে এসেছিল তাকে? She was never meant to be admitted. Look deeper. ওই ছবির উল্টো দিকে আঁকা চোখটা, ওটা শুধু সিম্বল নয়, ওটা একটা কোড। She responds to lullabies, মানে সে কি
এখনো শুনছে? আমার মাথার ভেতরে কে যেন একটা টিউন গাইছে, একটা পুরনো বাংলা লড়ি, যেটা আমি ছোটবেলায় শুনেছিলাম। আমার মাথা গলিয়ে যাচ্ছিল, কিন্তু ভয় পাচ্ছিলাম না, বরং একটা এক্সাইটমেন্ট, একটা টান তৈরি হচ্ছিল, যেন একটা ঘরের দরজা খুলছে সামনে, আর আমি জানি না ওর ভেতরে কি আছে। আমি ঠিক করলাম এই উইকেন্ডে আমি যাব সেই হাসপাতালে, পুরনো জমি খুঁজতে। একটা প্রমাণ চাই, তবে তার আগে আমি ওই ছবিটার ব্যাক সাইডটা পরীক্ষা করব আন্ডার ম্যাগনিফাইং গ্লাস, কারণ ওখানে নিশ্চয়ই কিছু আছে, কিছু যা এখনো দেখা হয়নি। রাত প্রায় 11:30। ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার মাথার ভেতরে যেন কিছু একটা অনবরত নাড়া দিচ্ছে। আর তার সঙ্গে পার্থমিত্র একটা কথা বলেছিল, ফাইলটা ভালো করে পড়তে, একটা লাইন না মিস করে, ক্লু থাকলে ওর মধ্যেই আছে। তাই আবার সব কিছু এক এক করে খুলে বসেছি। ছবিটা, ওটা যেন চোখ আটকে রেখেছে। ছবির সামনের দিকটা যতটাই রহস্যময়, উল্টো দিকটাও ততটাই নিঃশব্দে কিছু লুকিয়ে রেখেছে কিনা সেটা এবার বোঝার সময়। ম্যাগনিফাইং গ্লাস স্টেডি, আলো একটু বাড়াতে হবে। উফ, এত ধুলো জমে আছে, এটা কি? একটা লেখা। ইয়েস, এখানে পাতলা পেন্সিলে কিছু লেখা আছে, প্রায় ইনভিজিবল। রশ্মি 3B। রশ্মি নামটা ফাইলে ছিল না, কেউ হয়তো ইচ্ছে করেই মুছে দিয়েছিল। কিন্তু এই ছবিটার পেছনে কারা লিখেছে? ইনস্টিটিউশনাল মার্কিং, না এটা পার্সোনাল হ্যান্ডরাইটিং? 3B, ওয়ার্ড নাম্বার, ফাইলে সেই জায়গাটার বারবার রেফারেন্স এসছে, তবে রশ্মির নাম নেই। তাহলে was she erased from the system deliberately? আর এটা একটা স্পষ্ট মার্ক, একমাত্র ছবিটার পেছনে লেখা এই নামটাই সেই ক্লু হতে পারে। মেয়েটা নিছক কোনো সাইকিয়াট্রিক পেশেন্ট ছিল না, she was someone they wanted to erase। তবে কেউ হয়তো ওকে ভুলতে পারেনি, তাই ছবিটার পেছনে নামটা পেন্সিলে লিখে রেখে গেছে, যাতে পুরোপুরি মুছে না যায়। আস্তে আস্তে পাজলটা একটু একটু করে জুড়তে বসেছে। এই 3B ওয়ার্ড, ওই আনলিস্টেড অ্যাডমিশন, আর এই অদৃশ্য নাম রশ্মি, এই নামটাই হতে পারে সেই ইনভিজিবল থ্রেড, যেটা ফাইল নাম্বার 888-কে বাকি সব ফাইল থেকে আলাদা করে তোলে। ফাইলটা আবার খুললাম, কোনো কিছু যেন আমাকে বারবার টানছে ভেতরের দিকে, শেষের পাতাগুলোর দিকে, যেগুলো এতদিন চোখ এড়িয়ে গেছে। কিছু একটা যেন ডাকছে, কিন্তু কিন্তু ফাইলটা তো আমার কাছে প্রথম থেকেই ছিল, কিন্তু সেটা কোনো স্পষ্ট ছবি দেয়নি আগে। হয়তো কেসটা ছিল সেই অদৃশ্য ঝলক, যা আমাকে ইমোশনালি ডিস্টেবিলাইজ করে তোলে। আর সেই ভয় আর কৌতূহল মিলিয়ে আমি ফোন করি পার্থমিত্রকে, কারণ আমি জানতাম যদি এই ফাইলে সত্যি কিছু থাকে, ওই আমাকে পথ দেখাবে। একটা রুক্ষ আঁকিবুকি, শুরুর দিকে মনে হচ্ছিল যেন একটা র্যান্ডম স্কেচ, কিন্তু ভালো করে তাকাতেই বুঝলাম এটা আসলে একটা হ্যান্ড ড্রন ফ্লোর প্ল্যান। পুরো লেআউট না, কেবল একটা অংশ, যেখানে বাঁদিকে নিচে লেখা ওয়ার্ড 3B।
এখানে একটা ছোট্ট ঘর দেখানো আছে, বেশ আলাদা করে গোল করে ঘেরা। পাশে লেখা অবজারভেশন ইউনিট, তার নিচে একটা অদ্ভুত কমেন্ট, শি নেভার স্লেপ্ট, শি নেভার ব্লিঙ্কড। আর জানালার বাইরে কিছু একটা ছিল। আর এই ওয়ার্ড 3বির মধ্যে কি এমন ঘটেছিল যেটা কেউ কল্পনাও করতে পারে না। এটা কি নিছক একজন সাইকিয়াট্রিক পেশেন্টের হ্যালুসিনেশন, নাকি সত্যি কেউ বা কিছু জানলার বাইরে ছিল? এই ধরনের মন্তব্য সাধারণত ইনস্টিটিউশনাল রিপোর্টে থাকে না, মানে অফিসিয়াল লেখা কেউ লিখবে না যে সে সারাক্ষণ জানলার বাইরে তাকিয়ে থাকতো বা ও আমাদের কথা শুনছে। তো এটা নিশ্চয়ই কারোর পার্সোনাল নোট, হয়তো কোনো নার্স, কোনো ট্রেনি ডক্টর যে চোখের সামনে এমন কিছু দেখেছে যেটা এক্সপ্লেন করতে পারছে না। না, এইসব কাকতালীয় হতে পারে না। ওয়ার্ড 3বি, ওই ড্রয়িং, ওই নামটা আর এই সাইকিয়াট্রিক ফাইল সবটাই পয়েন্টিং টু ওয়ান থিং, সামওয়ান অর সামথিং দ্যাট ওয়াজ নেভার সাপোজ টু বি সিন। এবার ওয়ার্ড 3বির হিস্ট্রি খুঁজতেই হবে। কি ছিল ওখানে, কে ছিল ওখানে, আর রীতিশার সঙ্গে তার সম্পর্কটাই বা কি? রাত তখন প্রায় 3টে। কি যেন একটা পেয়ে যাব এই বিশ্বাসে রেডিট থ্রেডটা ঘাঁটছিলাম। ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে একটা কমেন্ট আমার চোখে পড়ে। My aunt used to work there, said it shut down after that case. I still remember the black windows. এই ব্ল্যাক উইন্ডোজ কথাটা আবার ফিরে এলো। হতেও পারে এটা স্রেফ ইমাজিনেশন, কিন্তু ঠিক তখনই আরেকটা রিপ্লাইতে হোঁচট খেলাম। I pass that old place sometimes on the way to Barakpur. Still give me chills. ব্যারাকপুর? আমি সঙ্গে সঙ্গে ইস্টার্ন কলকাতা পাবলিক আর্কাইভে ঢুকে পড়লাম। পুরনো ইনস্টিটিউশন রেকর্ডস ঘেঁটে অবশেষে 1997 সালের একটায় চোখ আটকে গেল। ইস্টার্ন জেনারেল হসপিটাল, পার্মানেন্টলি ক্লোজড, গ্রাউন্ডস সিল্ড, নো রেকর্ড অ্যাভেলেবল ফর ওয়ার্ড 3বি। পুরনো ভবনের একটা ছবি ছিল, কালো কাঁচে ঢাকা, জানলাগুলো যেন তাকিয়েছিল সোজা আমার দিকে। ক্যাপশনটা পড়তেই গায়ে কাঁটা দিয়ে উঠল, অ্যাবান্ডেন্ট নার্সেস কোয়ার্টার্স, সিল্ড অফ সিন্স 1997। তাহলে কি ওকে এই জায়গাতেই রাখা হয়েছিল? সকালে একটা লোকাল ট্রেন ধরে রওনা দিলাম ব্যারাকপুরের দিকে। রাত ভোর ঘুমোতে পারিনি। মাথার মধ্যে শুধু একটাই ছবি ঘুরছিল, সেই মেয়েটার আর সেই চোখের আঁকা চিহ্নটা। কোনো কারণ ছাড়াই কি অ্যাডমিট করা হয়েছিল, নাকি কেউ ওকে পাঠিয়েছিল? আর কাকে সে রিপ্লেস করেছিল? ব্যারাকপুর স্টেশনে নেমে অটো করে রওনা দিলাম সেই অ্যাড্রেসের দিকে, যেটা আমি খুঁজে পেয়েছিলাম পুরনো ইনস্টিটিউশন রেকর্ডের মধ্যে। অটো ড্রাইভার কিছু বলছিলেন না, শুধু রাস্তার বাঁক ঘুরে একটা নির্জন গলিতে থামিয়ে দিয়ে বললেন, ওই সব দিকটা আর কেউ যায় না বাবু। আগে ওখানে একটা সরকারি হাসপাতাল ছিল, এখন খালি ভাঙা ঘর পড়ে আছে ওরা। আপনি একা কই যাবেন? জায়গাটার চারিপাশটা যেন সময় থেমে গেছে। জীর্ণ দেওয়াল, কাঁচ ভাঙা জানলায় কালো পর্দার ছায়া, আর সামনে একটা জং ধরা আয়রন গেট, তাতে বড় বড় অক্ষরে লেখা ইস্টার্ন জেনারেল হসপিটাল, রেস্ট্রিক্টেড এন্ট্রি।
অদ্ভুত এক শান্তি, কিন্তু সেই শান্তির মধ্যে একটা চাপা গর্জন। এই হসপিটালটা বন্ধ হয়ে গেছিল 1997 সালে, সেই মেয়েটির ঘটনার পরে। আর আজ এত বছর পর আমি এখানে দাঁড়িয়ে। আমি বিল্ডিংয়ে ঢুকলাম। চুন খসা দেওয়াল, ছাদ থেকে ঝুলে থাকা তার, সব কিছুতেই একটা পুরনো সময়ের গন্ধ। আর পায়ের নিচে পড়ে থাকা ধুলো, কোনো এক পুরনো হাসপাতালের নিঃশব্দের চিহ্ন। আমি নিচের তলার একটা ঘর ঘেঁটে দেখছিলাম। তখনই একটা পুরনো নামের প্লেট পড়ে থাকতে দেখলাম। ওয়ার্ড 3B লেখা, আর তার পাশে একটা ধুলোর চাদরে ঢাকা হুইল চেয়ার। তার মানে এখানেই কি ওকে রাখা হয়েছিল? হ্যাঁ, ওদিকে কে কে ওদিকে? এটা হয়তো শুধু হাওয়ার শব্দ ছিল, কিন্তু এই দেওয়ালের মধ্যে কেমন যেন কিছু একটা আছে, যেন কিছু রেখে যাওয়া হয়েছে আমার জন্য। একটা দরজার ওপর ঝুলে থাকা নেম প্লেট পড়ে গেল ধাক্কা খাওয়ার মতো। রেকর্ডস অ্যান্ড ইভ্যালুয়েশন রুম। আমি হাত দিয়ে দরজাটা ঠেললাম, খুলে গেল। ঘরের মধ্যে শুধু ধুলো আর পুরনো তাক, কিছু ফাইল ছড়িয়ে ছিটিয়ে আছে। আর তখনই চোখ পড়ল একটা দেওয়ালের কোণায়, কালো মার্কার পেন দিয়ে আঁকা একটা চিহ্ন। একটি চোখ, ঠিক সেই একই রকম যেটা আমি ফাইল 888-এ দেখেছিলাম। চোখটা যেন আমার দিকেই তাকিয়ে আছে, এবার যেন কিছু বলতেও চাইছে। এই সিম্বলটা কি কোনো গ্রুপের, নাকি এটা কারোর পার্সোনাল সিগনেচার? আমি আস্তে আস্তে সেই দেওয়ালের আশপাশটা হাত বোলাতে লাগলাম। আর ঠিক তখনই একটা আলগা প্যানেলের ফাঁকা শব্দ এলো। এ দেওয়ালের ভেতরে কি আছে? একটা পুরনো চাবি আর একটা ভাঁজ করা ছোট চিরকুট। এখানে লেখা, খোঁজো সেই ঘর যেটা বন্ধ হয়েছিল কারণ ও কথা বলতো। ওয়ার্ডের ভেতরে ওয়ার্ড ছিল, চোখ খোলা রেখো। সেই চোখ আবার আমাকে পথ দেখাচ্ছে। আই সিম্বলটা একটা শুধু মার্ক নয়, এটা একটা ডিরেকশন। কেউ চাইছে এটা আমি খুলি ধীরে ধীরে। এর মানে কি এই হসপিটালের মধ্যে কি আরেকটা সেকশন ছিল যেটা লুকোনো? আমি সেই চাবিটা নিয়ে ঘোরাফেরা করছিলাম। পুরনো স্টোর রুম, মেইনটেনেন্স অ্যাক্সেস, এমার্জেন্সি এক্সিট সব খুঁজে দেখছিলাম। আর তখনই হঠাৎই এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়লাম। একটা র্যাম্প নেমে গেছে, নিচে একটা লোহার গেট, তাতে ঝোলানো একটা জং ধরা তালা। এই তালাটার জন্যই কি এই চাবিটা? গেটের পেছনে একটা সরু অন্ধকার সিঁড়ি। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করলাম। আলো পড়তেই দেখি দেওয়ালে আঁকা সেই চোখের সিম্বল। আর একবার। এতদিন ধরে কেউ এই জায়গায় আসেনি। এটা যেন হসপিটালের নিচের গোপন এক লেয়ার। কোনো ফ্লোর প্ল্যান লেখা নেই। এটাই মনে হচ্ছে ওয়ার্ডের ভেতরে ওয়ার্ড, সেই চিরকুটে যেটা লেখা ছিল। সিঁড়ি শেষ। আমি পৌঁছলাম একটা ছোট্ট বদ্ধ ঘরের সামনে।
দেওয়ালে একটা ঢোকানো নাম ফলক, ময়লা আর জঙে ঢাকা। আমি আঙুল দিয়ে সেটা মুছলাম। হ্যাঁ, ওয়ার্ড 3B ক্লোজড অগস্ট 1996। এটাই সেই ওয়ার্ড যার কথা উল্লেখ করা আছে ফাইল 888-এ, যেখানে সে অ্যাডমিটেড হয়েছিল। ভেতরে পুরোটাই নষ্ট হয়ে গেছে, বিছানাও নেই, কোনো পেশেন্ট ইকুইপমেন্ট নেই, শুধু দেওয়ালের কোণে একটা পুরনো মিরর ঝুলছে, ভাঙা, তবুও এক টুকরো যেটা ঝুলছে অদ্ভুতভাবে ঝকঝক করছে। আমি নিজেকে সেই মিররে দেখতে পেলাম, কিন্তু মনে হলো যেন আমি একা নই, আমার পেছনে যেন কারোর একটা ছায়া দাঁড়িয়ে। আমি ঘুরে দাঁড়ালাম, দেখলাম কেউ নেই। আর একটু হাতড়াতে হঠাৎ একটা লুজ প্যানেলে আমার হাতটা ঠেকলো, আর সেটা সরে গেল। দেখি তার নিচে একটা ফাঁকা জায়গা, একটা কম্পার্টমেন্ট। একটা ফাইল পেলাম, পুরনো, শুকনো, কিন্তু পরিষ্কার লেখা, কেস সাপ্লিমেন্ট ফাইল নাম্বার 888, নট টু বি ডিসক্লোজড উইদাউট ক্লিয়ারেন্স। আমি জানি আমি কিছু জিনিসের খুব কাছাকাছি চলে এসেছি। এখন আমাকে বুঝতে হবে এই কেসের শ্যাডোটা কতদূর ছড়িয়ে আছে, আর কে বা কারা এখনো এটাকে আড়াল করে রেখেছে। সকাল 9:30। আমি আবার এসেছি বালিগঞ্জের দিকে, সেই পুরনো কোয়ার্টারে, পার্থ মিত্রের অফিসে। হাতে সেই সাপ্লিমেন্টারি ফাইল, আর মনে হাজারটা প্রশ্ন। হ্যাঁ, কোথায় যাবেন? পার্থ স্যারের সাথে দেখা করতে এসেছি। আচ্ছা, এখানে একটু সই করে দিন, আর আপনি বসুন, স্যার আসছে। স্যারকে ফোনে কিছু বলিনি, কেন বলিনি তাও জানি না। হয়তো মনে হচ্ছিল এই ফাইলটা ওনার হাতে দিয়ে, ওনার মুখের এক্সপ্রেশনটা দেখে এই রহস্যের পরবর্তী ধাপ শুরু হবে। রনিত, চলে এসো। হ্যাঁ, এই তো স্যার। এইভাবে সারপ্রাইজ ভিজিট দিলে তো আমি ভয় পেয়ে যাব। না স্যার, কি বলেন, তবে আজ একটু অন্যরকম বিষয় নিয়ে এসেছি স্যার। তাই বলে ফেলো। একটু দরজাটা বন্ধ করে দিন না। হ্যাঁ, দাঁড়াও। তবে তোমার মুখটা দেখে বোঝা যাচ্ছে কিছু একটা ইন্টারেস্টিং পেয়েছো। স্যার, এই ফাইলটা পেলাম, সাপ্লিমেন্টারি ফাইল, লোকেশন থেকে। এখানে যা লেখা আছে আপনি নিজেও বিশ্বাস করবেন না। হ্যাঁ, patient admitted with no documents, auditory hallucinations, drew an eye repeatedly, চোখের চিহ্ন। এই জিনিস আমি আগে দেখেছি। হ্যাঁ, আপনি কি বললেন? এই কেসটা আপনি আগে পড়েছেন? না, মানে আমি পড়িনি, আমি দেখেছি। এই মেয়েটিকে ওয়ার্ড 3B-তে আমার ট্রেনিং পিরিয়ডে একবার নিয়ে আসা হয়েছিল। তখন আমি জুনিয়র অফিসার ছিলাম বটে, হসপিটাল রিপোর্ট দেখতে গিয়েছিলাম অন্য এক মেডিকেল লিগ্যাল কেসে। সেই সময় ওয়ার্ড 3B-তে একটা অদ্ভুত ঘটনা ঘটে। কি ঘটেছিল? কিরকম? একদিন হঠাৎ হসপিটালে পাওয়ার কাট হয়ে যায়, কিন্তু শুধু ওয়ার্ড 3B-তে 1 ঘন্টার জন্য পুরো ওয়ার্ড ডার্ক হয়ে যায়। এমার্জেন্সি লাইটস কাজ করছিল না,
আর সেই অন্ধকারে ওই মেয়েটার কণ্ঠ শুনেছিল অনেকেই। না, সে চিৎকার করেনি, সে হাসছিল জোরে, যেটা একসঙ্গে 4-5টা মানুষের গলা। একই কথা লেখা আছে স্যার ওই ফাইলে। শি অনলি লাফড ওয়েন ইট ওয়াজ ডার্ক। এই ফাইলটাতেই আছে ওটা। আর ডিসচার্জের রেকর্ড কোথাও নেই। আমি খুঁজেছিলাম, কিন্তু এই মেয়েটার এক্সিট ডেটা পাওয়া যায়নি, যেন সে কোনোদিনই ছিল না। কিন্তু আমি জানি, আমি ওকে দেখেছি। তাহলে এটা কি স্যার ইনস্টিটিউশনাল ইরেজিওর? হসপিটালের হিস্ট্রি থেকে ডেলিবারেটলি কোনো কেস ভ্যানিশ করে দেওয়া হয়েছে? হয়তো তার থেকেও বেশি কিছু। আমাদের ওল্ড রেকর্ড রুমে কিছু অ্যাক্সেস আছে, যদিও সব ম্যানুয়াল। তুমি চাইলে আজ বিকেলে চলো, আমরা একসঙ্গেই খুঁজি। হ্যাঁ স্যার, চলুন আজই যাই। আর জানেন তো, আমি মনে করছি এই ফাইলটা হিস্ট্রি নয়, এটা ওয়ার্নিং। আর আমরা হয়তো মাত্র তার শুরুটাই জানি খালি। এই জায়গাটা ঠিক একটা রেকর্ড রুমের মতো নয়, বরং একটা ভুলে যাওয়া আর্কাইভ, যেখানে পুরনো মামলা, ধুলোয় ঢাকা কেস ফাইল এবং কিছু চাপা ইতিহাস চুপ করে শুয়ে আছে। এই রুমটা শুধু কয়েকজন অফিসার ব্যবহার করে। ডিজিটাল সিস্টেমসের আগে যত অ্যানালগ ফাইলস ছিল সব এখানেই পাঠিয়ে দেওয়া হতো, কিন্তু সর্ট করা কখনো হয়েছে বলে আমার জানা নেই। আমি বিশ্বাস করতে পারছি না, একটার পর একটা ফাইল, যেন মৃত মানুষের স্মৃতি। একটা নাম, একটা সংখ্যার আড়ালে এত কিছু চাপা থাকতে পারে। আমি তারই মধ্যে এক কোণা থেকে একটা পুরনো কালচে রঙের বক্স দেখে থেমে গেলাম। কোনো ট্যাগ নেই, তবুও সেটা মনে হচ্ছে যেন বহু বছর ধরে কেউ খোলেইনি। এখানে কিছু হ্যান্ড টাইপ মেমো দেখতে পাচ্ছি, আর একটার ওপরে দাগ কাটা আছে। হসপিটাল ট্রান্সফার রেকর্ড 1995, স্পেশাল কেস রেফারেন্স। দেখো তো। Transfer under protective order. Subject to be moved from Ward 3B to private holding until further instruction. No medical release, no name, identifier hand-drawn symbol of eye. চোখের চিহ্ন আবার? এই সিম্বলটা এর আগে আমি দেখিনি, কিন্তু এখন সেটা এভরিওয়্যার। এই সিম্বলটা যেন একটা ক্লু নয়, একটা ইনভিজিবল স্ট্রিং হয়ে দাঁড়িয়েছে, যেটা আমাদের টেনে নিয়ে চলেছে কোনো গভীর অন্ধকারের দিকে। এখন প্রশ্ন একটাই, কে আঁকছিল এই চিহ্ন আর কেন? রনিত, এই সিম্বল বা এই মেয়েটা কোনো ইন্ডিভিজুয়াল কেস নয়, এইটা একটা প্যাটার্ন। আবার কিছু শুরু হচ্ছে। স্যার, আমাদের ওই হসপিটালে আবার যেতে হবে, সেই ওয়ার্ড 3B-তে। আমি মনে করি এই ক্লুটার পরের অংশ সেখানেই আছে। এই মুহূর্তে আমি বুঝলাম আমি আর ফিরতে পারবো না। এই কেসটা এখন শুধুই ইনভেস্টিগেটিভ কিউরিওসিটি নয়, এইটা আমার ভেতরের একটা ছায়া জাগিয়ে তুলেছে, আর সেই ছায়া এখন আমাকে ছাড়বে না। পার্থ স্যার একটা নাম বলেছিলেন, শ্রীযুক্ত সত্যেন ঘোষ। হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লিয়ারেন্স সেকশনে কাজ করতেন।
তখনকার অনেক কনফিডেন্সিয়াল ফাইল ওনার হাত দিয়ে যেত। অনেক আগে রিটায়ার করেছেন, এখন থাকেন ব্যারাকপুরের এক পুরনো বাড়িতে। বয়স ৮০-র কাছাকাছি, কিন্তু চোখে এখনো জিজ্ঞাসা জমা আছে। আরে হ্যাঁ রে বাবা, খুলছি না না না, কে এসছে? কে? আমি রনিত রয়, লেখক। আচ্ছা, কি হয়েছে বলো বলো। আমি একটা পুরনো মামলা নিয়ে খোঁজ করছি। মামলা? কিসের মামলা? একটা সাইকিয়াট্রি রিলেটেড কেস। 1997 সালের হসপিটাল ট্রান্সফার রেকর্ড, ওয়ার্ড 3B থেকে আর একটা চিহ্ন। আপনি কে বললেন? সাংবাদিক? পুলিশ? না, মানে আমি কেবল একজন লেখক, কিন্তু ওই মেয়েটা যাকে অ্যাডমিট করার কথা হয়েছিল না, তার চারপাশে কিছু ভয়ঙ্কর অসমাপ্ত প্রশ্ন রয়ে গেছে। আর আপনি তখন ক্লিয়ারেন্স ডিপার্টমেন্টে ছিলেন। তাহলে বলি শোনো, ওকে আমরা অ্যাডমিট করিনি। আমাদের কাছে কোনো পেপার ছিল না। তবু একদিন অ্যাম্বুলেন্সে করে ওকে নিয়ে আসা হয়। স্টাফরা ভয় পেত, ও কোনো রোগী ছিল না। ওর চোখে একটা অবর্ণনীয় শূন্যতা ছিল। আপনি কি জানেন ওকে কোথা থেকে আনা হয়েছিল বা কার নির্দেশে? হ্যাঁ, আমার একটা নাম মনে আছে, তবে কিন্তু বললে তো আমার বিপদ হতে পারে। এইসব জিনিস চাপা থাকলেই ভালো, জানো তো বাবা। ওই ফাইল, ওই চিহ্ন সব ভুলে যান, ও ভেবে লাভ নেই। আপনার ভয় আমি বুঝি, কিন্তু এটা শুধু ফাইল নয়, এটা কারোর জীবন। আর সত্যিটা কখনো হারিয়ে যাওয়া উচিত নয়। যদি শুধু একটা ক্লু দিতে পারেন, আমি বাকিটা বের করে নেব। এই একটা স্লিপ ছিল, ছিঁড়ে গিয়েছে, ফেলে দিইনি কেন জানি। পেছনে হাতের লেখা, রুম নাম্বার Z17, নট পার্ট অফ পেশেন্ট রেকর্ড। আর নিচের একটা চিহ্ন আঁকা ছিল। কি চোখ? হ্যাঁ, ওই চোখটা। রুম Z17, এই নাম কোথাও ছিল না হসপিটাল ম্যাপে, কিন্তু সত্যেনবাবু কিছু জানিয়ে দিলেন। এই চোখের চিহ্নের পেছনে একটা ইনভিজিবল রুট আছে, আর যেটা মেডিকেল ফাইলে ছিল না, সেটাই সত্যি ছিল। ছেলে মানুষ, একটা কথা মনে রেখো, সব কিছু জানার দরকার নেই বাবা। কিছু দরজা একবার খোলা মানেই আর ফিরতে পারা যায় না। আমি ফিরতে আসিনি, এই দরজাগুলো এখন খুলতেই হবে। রুম Z17 কোনো নথিতেও নেই, কোনো ম্যাপেও নেই, তবু কোথাও আছে। আর ওই চোখের চিহ্ন এখন আমার ছায়া হয়ে পেছনে পেছনে হাঁটছে। রাত প্রায় 1:30, চোখে ঘুম নেই। আমার সামনে ছড়ানো পুরনো হসপিটালের ব্লু প্রিন্টস, যেটা খুঁজে পেয়েছিলাম রেকর্ড রুমে। প্রতিটা লাইন, প্রতিটা মার্কিং খুঁটিয়ে দেখছিলাম। রুম Z17 কোথাও লেখা নেই, কিন্তু তারপর একটা জায়গায় চোখ আটকে গেল। বেসমেন্ট লেভেল A, আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি ফ্লোর। এখানে একটা আনডিফাইন্ড রেক্ট্যাঙ্গুলার মার্কিং, রুম নাম্বার দেওয়া নেই, শুধু লেখা রেস্ট্রিক্টেড মেনটেনেন্স স্টোরেজ Z17 কি? তারপরে জাস্ট বিসাইড ইট একটা লম্বা অ্যারো, যা ম্যাপের বাকিটা সেকশন থেকে একদম আলাদা। আর এটা তো ডেলিবারেটলি
ব্লাড করা দেখছি। আমি ঠিক করে ফেললাম কাল সকালে আবার যাব হসপিটালে। এবার আমি শুধু রোগী বা নথি খুঁজতে যাচ্ছি না, আমি যাচ্ছি একটা পরিত্যক্ত দরজা খুলতে, যেটা বহু বছর ধরে বন্ধ। Z-17। হাসপাতালের সামনে দাঁড়িয়ে মনে হলো আজকে এর মুখটা অন্যরকম, যেন চুপচাপ কিছু বলতে চাইছে, কিন্তু ভেতরে ঢুকলে কথা থেমে যাবে। বেসমেন্ট এর দিকে গেলাম, আর সেই এই র্যাম্পটা। আগের দিন তো এদিকেই গিয়েছিলাম, কিন্তু এই দিকটায় তো আসেনি কখনো। একটা দরজা, অনেক পুরনো, ওয়ার্নিং সাইন আর লেখা অ্যাক্সেস রেস্ট্রিক্টেড। দরজাটা অর্ধেক খোলা, কিন্তু রড দিয়ে আটকানো। এখনো একটা ফেইন্ট স্টিল স্মেল ভেসে আসছে। আলো নেই। ফ্ল্যাশ লাইট অন করলাম। ম্যাপ অনুযায়ী বাঁদিকে একটা পুরনো পাওয়ার সাপ্লাই রুম, তার পাশে একটা লকড ইউটিলিটি ক্লোজেট, আর ঠিক সামনে একটা অসমাপ্ত কংক্রিট ওয়াল। কিন্তু এই দেওয়ালের টেক্সচার বাকি দেওয়ালের থেকে আলাদা। এর পেছনে কি আছে? এটা তো সলিড কংক্রিট নয়, এটা ডেলিবারেটলি বানানো একটা পার্টিশন। Z-17 কি তাহলে এর পেছনেই লুকানো আছে? এটা একটা ডোর ফ্রেম তো, কিন্তু মেশিন দিয়ে মনে হচ্ছে না ফিনিশ করা হয়েছে। মনে হচ্ছে জাস্ট ঢেকে রাখা হয়েছে, কিন্তু কোনো হ্যান্ডেল নেই তো। এটা তো খুলে গেল। এখানে আরেকটা ঘর আছে, Z-17 বোধহয়। ঘরের ভেতর সবকিছুই ডাস্ট কাভার্ড। একটা একা স্ট্রেচার, একটা ভাঙা উডেন ডেস্ক, একটা জং ধরা মেডিসিন ট্রলি, আর দেওয়ালে লাগানো একটা মিরর, যা কালো কাপড়ে ঢাকা। ঘরের এক কোণে রাখা একটা ছোট্ট টিনের ট্রাঙ্ক। চিঠি, রিপোর্টস, কিন্তু কোনো প্রপার হসপিটাল স্ট্যাম্প নেই কেন? সব হ্যান্ড রিটেন। এগুলো তো কারোর পার্সোনাল নোট মনে হচ্ছে। আর এই ফোল্ডার, এটাতে কি আছে? এই ছবিটা, এই মেয়েটার ছবি তো আমার ফাইলে ছিল। এই ফাইলেই তো ছিল ছবিটা, ফাইল 888। এবারের ভার্সনটা আগেরটার চেয়ে অনেক বড়। এটা সাপ্রেসড ফাইল। কেউ যেন ঢোকেনি এই ঘরে বহু বছর। তবু একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর জানলার কাছে আবার সেই চোখের চিহ্ন আঁকা। আঙুলে টেনে কেউ যেন রেখে গেছে। আমি একা নই এখানে। আমি পুরো রাতটাই ঘুমোইনি। ঘরের অন্ধকারে বসে বসে ফোল্ডারটা পড়ছিলাম। যত পড়ছিলাম মাথার ভেতর তত ঘুরছিল শব্দগুলো। পরের দিন সকাল 7টায় আমি আর অপেক্ষা না করতে পেরে পার্থমিত্রর বাড়ির ঠিকানায় পৌঁছে গেলাম। বুকে ওই সাপ্রেসড ফাইল, হাত কাঁপছিল। কিন্তু দরজা খোলার পর ওনার চোখের দিকে তাকিয়ে বুঝলাম উনি নিজেই অপেক্ষা করছিলেন আমার এই আসার জন্য। এত সকালে? হ্যাঁ স্যার, মর্নিং। তুমি নিশ্চয়ই ফাইলটা খুঁজে পেয়েছো কি? হ্যাঁ, ওই আর কি স্যার। আর শুধু ফাইল না, একটা ঘর, রুম Z-17।
স্যার, আমায় আর কিছু মিথ্যে বলবেন না প্লিজ। আপনি জানেন এইসবের পেছনে কি লুকানো আছে। এই মেয়েটার ছবি আমি প্রথম দিনেই ফাইলে দেখেছিলাম, কিন্তু এই সাপ্রেসড ফাইলে অনেক বেশি কিছু লেখা আছে। এটা ডেলিবারেটলি চাপা দেওয়া হচ্ছে। ওর নাম ছিল না ফাইলে? তাকে অ্যাকচুয়ালি অন্য একটা আড়ালের নামে অ্যাডমিট করা হয়েছিল। ইন দি ইয়ার অফ 1996 আমি তখন জাস্ট সাব ইন্সপেক্টর হয়েছিলাম। এই কেসটা ছিল আমার প্রথম পোস্টিংয়ের সময়। ব্যারাকপুর হসপিটালে একটা রহস্যময় ডিসঅ্যাপিয়ারেন্স রিপোর্ট করা হয়, কিন্তু কিছুদিনের মধ্যেই রিপোর্টটা গায়েব হয়ে যায়। কিন্তু কেন? আর এই রুম Z17? রুম Z17 অফিসিয়ালি হসপিটালের অংশ ছিল না। ওটা একটা এক্সপেরিমেন্টাল উইং। জায়গাটা পুরো ইললিগাল সাইকিয়াট্রিক অবজারভেশন রুম হিসেবে ব্যবহার করা হচ্ছিল। অনুমতি ছাড়াই কিছু মানুষকে ওখানে রাখা হতো। কিছু ক্ষেত্রে তো তাদের ইভেন অ্যাডমিট করাই হতো না। তখনকার কিছু সিনিয়র সাইকিয়াট্রিস্টের একটা আন্ডারগ্রাউন্ড গ্রুপ ছিল। তারা যেন এক অদ্ভুত থেরাপি মেথড প্র্যাকটিসও করত, যেটা এথিক্যাল তো দূরের কথা, ক্রিমিনাল ছিল। এই মেয়েটি তার শিকার। তাকে অ্যাডমিট করা হয়েছিল এগেইনস্ট হার উইল। সেই জন্যে শি ওয়াজ নেভার মেন্ট টু বি অ্যাডমিটেড। এক্স্যাক্টলি। ওর ছিল টেস্ট সাবজেক্ট। কিন্তু একদিন পুরো হাসপাতাল অন্ধকার হয়ে যায়। পাওয়ার আউটেজে নয়, পুরো ওয়ার্ড ফ্রিজ হয়ে গেছিল যেন। সেই রাতেই মেয়েটা নিখোঁজ হয়। না খুন, না কি ডিসচার্জ, না ট্রান্সফার, জাস্ট গন। আর তারপর এটা মিডিয়া অবধি পৌঁছানোর আগেই সেই কেস ফাইল গায়েব হয়ে যায়। Z17 বন্ধ করে দেওয়া হয়। পুরো হসপিটাল একটা অফিসিয়াল মেইনটেনেন্স এক্সকিউজ দিয়ে পার্শিয়ালি শাট ডাউন হয়ে যায়। আর সেই সময় আমি ওই ফাইলের এক কপি আলাদা করে রেখেছি। সেই ফাইলই তুমি পেয়েছো এখন, ফাইল নাম্বার 888। আপনি এটা তখন থেকেই জানতেন না, তাই তো? হ্যাঁ, কিন্তু কখনো প্রমাণ করতে পারিনি। আমি চুপ করে যাই বাঁচার জন্যে। কিন্তু আজ এত বছর পর তুমি এই সব খুঁজে বের করেছো। তুমি কোথায় থামবে রনি? সত্যিটা উঠে আসা দরকার স্যার। এই মেয়েটা হারিয়ে যায়নি, ওকে হারিয়ে দেওয়া হয়েছিল। এবার আমি খুঁজব কে ওর পেছনে ছিল। আর চোখের সেই চিহ্নটা বারবার ফিরে আসছে। এইটা কিছু র্যান্ডম সিম্বল না। তুমি যত গভীরে যাবে তত অন্ধকার। আর এই সিম্বল, এটা শুধু চিহ্ন না, এটা একটা ঘর, একটা বিলিফ সিস্টেম, যেটা আজও শেষ হয়নি। তাহলে শুরু হোক স্যার শেষ পর্বের খোঁজ। রুম Z17 খোলা হয়েছে। এবার ওদের খুঁজে বের করবার পালা, যারা জানে কিন্তু চুপ করে আছে। পার্থ স্যারের কথাগুলো মাথায় ঘুরছিল। ওরা এখনো শেষ হয়নি। চোখটা একটা বিলিফ সিস্টেম, কিন্তু কাদের বিশ্বাস, কিসের জন্য ছিল এই টর্চার, এই ম্যানিপুলেশন? আমি আবার বসে গেলাম ফাইলটার সামনে। সাপ্রেস করা পৃষ্ঠাগুলোতে আবারও খুঁজতে শুরু করলাম। হাতের নোটে একটা ইনকমপ্লিট লিস্ট ছিল। সেখানে একটা নাম মাঝপথে কেটে দেওয়া, প্রাক্তন সাইকিয়াট্রিক সহকারী M. গুহ। ঠিকানাটা পড়ে নাকতলা ইস্ট, নিয়ার ওল্ড ট্রাম ডিপো, ব্লক B/14, লাস্ট আপডেটেড 2003। একটা সম্ভাবনা তৈরি হলো। যদি ওই ব্যক্তি আজ বেঁচে থাকেন, তাহলে হয়তো ওর চোখে দেখা সত্যিটা আমার সামনে আসবে। দুপুর গড়িয়ে বিকেল নামছিল।
গুগল ম্যাপে খুঁজে পেলাম জায়গাটা, আর পৌঁছে দরজার কড়া নাড়তেই কে? হ্যাঁ, আমি রনিত রয়। কাকে খুঁজছেন? আপনি কি মিস্টার এম গুহ? হ্যাঁ, কি ব্যাপার একটু বলবেন? আমি রনিত। আমি একটা লেখা লিখছি সাইকিয়াট্রি এথিক্স নিয়ে। আপনার নাম একটা পুরনো সরকারি কেস ফাইলে দেখেছি। একজন অজানা মহিলা যার নিখোঁজ হওয়া ঘিরে অনেক রহস্য। রুম Z17, ব্যারাকপুর হসপিটাল। আপনি কি ছিলেন ওখানে? তুমি ফাইল 888 এর কথা বলছো, তাই তো? আপনি জানেন? জানি, খুব ভালো করেই জানি। ওর নাম ছিল না, মানে রাখার কোনো অনুমতি ছিল না, কিন্তু আমি ভুলতে পারিনি, কারণ আমি সেই রাতটায় ওর চোখের দিকে তাকিয়েছিলাম। ও এমন ভাবে তাকিয়েছিল যেন ও জানতো সব। আমরা সবাই শুধু ক্লিনিক্যাল টার্মসে ওকে রেখেছিলাম, কিন্তু ও জানতো আমরা ওর ওপর কি করছিলাম। মানে কি করছিলেন আপনারা? একটা আন্ডারগ্রাউন্ড বিলিফ সিস্টেম ছিল চোখের প্রতীকের নামে। একটা গোষ্ঠী, তারা বিশ্বাস করত যে মানসিক ব্যথা ও আত্মিক আলো একসঙ্গে আসলে মানুষকে অন্য স্তরে পৌঁছানো যায়। তারা মেন্টাল ট্রমা ডেলিবারেটলি ইনডিউস করত, মেডিকেশন স্টপ করে দিত, হ্যালুসিনেশন প্রভোগ করত। তাদের ভাষায় আনলক দ্য সোল থ্রু ফিয়ার। আর এই মেয়েটিকে ওরা বলতো কেরিয়ার, মানে ওর মধ্যেই নাকি কিছু বিশেষ আছে যার মাধ্যমে তারা দেখতে পারবে অন্য এক সত্য। আপনি এটা জানতেন, তবুও আপনি? আমি একজন জুনিয়র অর্ডারলি ছিলাম তখন, ভয় পেয়েছিলাম। আমি ওকে বারবার জিজ্ঞেস করতাম, তুমি ঠিক আছো? ও কখনো উত্তর দিত না, কিন্তু শেষ রাতে ও হঠাৎ একদিন বলেছিল, তোমরাও দেখবে একদিন যে সত্যিটা চোখের ওপর লুকোনো থাকে। সেই রাতে সব অন্ধকার হয়ে যায়, ও গায়েব হয়ে যায়, তারপর পুরো ওয়ার্ড বন্ধ হয়ে যায়, আর আমরা সবাই ট্রান্সফার হয়ে যাই। কিন্তু চোখের চিহ্ন ওটা বারবার ফিরে আসে আমার ঘুমে, আমার দেওয়ালে, কখনো কখনো চিঠির খামে। আমি জানি ওরা আজও দেখে। আপনি কি সেই সিম্বলটা এখনো মনে করতে পারেন? মনে নয়, আমি ওটাই এঁকে রেখেছি। দাঁড়ান, দেখাচ্ছি। একটা পুরনো কাগজে সাদা পাতার মাঝে একটা অদ্ভুত আঁকা চোখ। আগে যেটা আমি দেখেছিলাম ফাইলের গায়ে, এবার আরো স্পষ্ট, আর নিচে একটা নাম লেখা, দয়া হোম, দীঘা আউটস্কার্টস। দীঘার বাইরে শ্যামনগর রোড থেকে একটা কাঁচা রাস্তা গেছে দয়া হোমের দিকে।
নামটা শুনলেই একটা শান্তির ছবি চোখে আসে, কিন্তু এখানে এসে আমি বুঝলাম শান্তি আর নিস্তব্ধতা এক জিনিস নয়। দয়া হোম একটা পরিত্যক্ত মেন্টাল হেলথ রিট্রিট, যেটা 2001-এর পর হঠাৎ বন্ধ হয়ে যায়, কারণ কেউ জানতো না। অথচ সরকারি রেকর্ডে এটাকে অ্যাক্টিভ ইনস্টিটিউশন বলেই উল্লেখ করা ছিল। সেই নামটাই মিস্টার গুহর আঁকা কাগজে ছিল, এবং ঠিক সেই চোখের প্রতীকটার নিচে লেখা। দেওয়ালে ফেটে যাওয়া প্লাস্টার। একটা ঘরে ঢুকতেই চোখে পড়ল পুরনো স্ট্রেচার। পাশে পড়ে আছে রুক্ষ চাদর, ছেঁড়া ফাইল কভার। ঘরগুলো অদ্ভুতভাবে পরিপাটি, যেন কেউ এখনো ছিল অথবা আছে। এই চিহ্নটা আবার দেওয়ালের গায়ে আঁকা আছে, ঠিক ফাইলের মতো বা ব্যারাকপুরের মতো। ক্যাবিনেটের ভেতরে এক গাদা ছেঁড়া ফাইল, কিন্তু একটা খাম একটু ভিন্ন, তুলনায় নতুন। খোলার পর দেখি কিছু পোলারয়েড ফটো আর একটা হ্যান্ড রিটেন নোট, কিন্তু কিছুই সেই করা নেই। তবে একটা নাম খুব অস্পষ্টভাবে লেখা, রশ্মি। ছবিগুলোতে কেউ একটা বেডে বসে আছে, চোখের ওপর কালো কাপড়, কখনো মুখ ঢেকে আছে চুলে, কখনো আবার ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে, যেন জানে কেউ দেখছে। শেষ ছবিটা একটা ছোট্ট ঘরের কোণায় বসে থাকা একজন মানুষ, অদ্ভুত পশ্চার, আর দেওয়ালের পেছনে লেখা শি ওয়াজ নেভার ডিসচার্জড। তারপর শুধু সেই চোখটা কালো কালি দিয়ে আঁকা। তারপরেই দেখি ঘরের কোণায় একটা ধুলো মাখা টেপ রেকর্ডার, হয়তো ফেলে যাওয়া কারো, কিংবা ইচ্ছে করেই রাখা ছিল। বাটনটা একটু ঠেলে দিলাম। তারা বলেছিল আমি ঠিক হয়ে যাব, কিন্তু আমি তো জানি ওরা আমাকে চুপ করাতে Her চায়। condition is unpredictable. Hallucinations, delusions, but she remembers more than she should. কি হলো? বন্ধ করলো কে? তবে এই কণ্ঠস্বরের মেয়েটার নাম কি রশ্মি? আর এই চিকিৎসকটা কে? আরো শুনতে ইচ্ছে করছিল তো, কিন্তু কি হলো ব্যাপারটা? টেপটা বন্ধ হয়ে যাবার পর ঘরটায় যেন কোনো শব্দ ধরে গেল। কেউ কাউকে ডাকার মতো নড়াচড়া করছে। কে এখানে? কে আছে? এটা আমার মনে হয় না স্বপ্ন, কেউ আসলেই আছে। এখানে কে আছে বলো তো? এখানে কেউ চোখ রাখছে, আর এখনো কেউ বেঁচে আছে। আমি কাঁপতে লাগলাম। কেউ ছিল আমার কাছে, কিন্তু আমি ওকে দেখতে পারছি না। সত্যি কি কেউ বেঁচে আছে এখনো, নাকি এই স্মৃতিগুলো আমাকে পাগল করার চেষ্টা করছে? আমি এখানে তোমার কাছে।
ঘরের এক কোণায় একটা পুরনো ডায়েরি পাওয়া গেল। ময়লা জমে থাকলেও পাতাগুলো অক্ষত। ডায়েরির প্রথম পাতা খুলে পড়তে শুরু করলাম। আজ আবারও তারা আমাকে বন্ধ করলো। আমি জানি ওরা আমাকে বোঝে না। আমার চোখে তারা সত্য দেখতে চায় না। আমি শুধু চেয়েছিলাম মুক্তি, কিন্তু ওরা আমাকে ভয় দেখায়। এই ডায়েরি আমার জন্য শুধু তথ্য নয়, এটা রশ্মির কণ্ঠ, তার ব্যথা, তার একাকিত্বের গল্প। আর এই গল্পের শেষ এখনো লেখা বাকি। ডায়েরির পাতায় পাতায় খুঁজতে খুঁজতে হঠাৎ একটা মোড়ক চিহ্ন পেলাম। একটা ছোট লুকোনো এনভেলপ, লেখা ডোন্ট ফরগেট মি। আর তার ভেতরে ছিল আরেকটা পুরনো চাবি, যা দেখে মনে হয় সত্যের আরও এক দরজা খুলে দিতে পারে। তাই দেখে আর তাই ভেবে আমি চাবিটা নিজের জ্যাকেটের পকেটে রেখে দিলাম। আমার হাতে যেন এই ছোট্ট চাবিটা ছিল সব রহস্যের প্রবেশদ্বার। ঘরের ভেতরে আর একটু ঘুরতে শুরু করলাম। শুধু দরজা, সিলিং বা দেওয়াল নয়, একটা অদ্ভুত স্থানে চোখ আটকে গেল, যেখানে ফাইলের রুম Z17 শব্দটা বারবার মাথায় ফিরছিল। একটা পুরনো ধুলোয় ঢাকা লোহার দরজা, দরজার নিচে একটা ছোট্ট খাম, চাবির ছিদ্র। আমি নিজেকে সামলাতে পারলাম না। জ্যাকেটের পকেট থেকে চাবিটা বের করলাম আর দরজার তালায় ঢুকিয়ে দিতেই অদ্ভুতভাবে কেঁপে গর্জন করে দরজাটা খুলে গেল। ওখানে কেউ আছে, কিন্তু চোখে পড়ছে না কারোর ছায়া। এটা আর কোনো রুম নয়, এটা এক অদ্ভুত ধূসর অস্বস্তিকর জায়গা, যেখানে শুধু স্মৃতি আর দুঃস্বপ্ন বাস করে। অন্ধকারটা এতটাই গাঢ় ছিল, আমাকে ফ্ল্যাশ লাইট অন করতে হলো। মনে হচ্ছিল আলোটাও ভয় পালিয়ে যাবে। আমি আস্তে আস্তে হাঁটছিলাম। দেওয়ালের গায়ে একটা অদ্ভুত গন্ধ, যেন বহুদিনের স্যাঁতস্যাঁতে দুঃখ জমে আছে। দেওয়ালে একটা পুরনো নেম প্লেট দেখতে পেলাম। ধুলো মুছে পড়তে পারলাম রুম Z17। রুম Z17, যেখানে তাকে শেষবার দেখা গিয়েছিল। দরজাটা অল্প খোলা। আমি ধাক্কা দিলাম। ভেতরে ঢুকে দেখি একটা স্ট্রেচার, যেটাতে ধুলো ধরা পুরনো চাদর আর এক কোণে কাঠের আলমারি, আর তার গায়ে আঁকা সেই চিহ্ন, চোখ। আলমারির ভেতরে এক গুচ্ছ পেপারস, মেডিকেল ফর্ম, আর একটা কোণে দেখি একটা ক্যাসেট আর লেখা ভয়েস রেকর্ডিং পেশেন্ট জেড। এখন আমি শুধু প্লে করলেই সব বদলে যাবে বোধহয়। আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু এই ক্যাসেটটা, এটা যেন সময়ের ফাঁক দিয়ে সরাসরি অন্ধকার নিয়ে চলে গেল। আমি প্লে করলাম। আমি তো এখানে ছিলাম না, ওরা আমাকে এখানে এনেছে। ঘুম ভাঙে না, ঘুম ভাঙলেই আবার ইনজেকশন। আমি দেখতে পাই তারা তাকিয়ে আছে জানলার বাইরে থেকে। তাদের চোখ, তারা আমার চিন্তা পড়তে পারে। She was never meant to be admitted. আমি জানি তারা আমাকে মুছে ফেলবে।
এই রেকর্ডিং যদি আসল হয় তাহলে পুরো ইতিহাসটাই পাল্টে দিতে পারে। আর তারা কারা? এই ক্যাসেট একটা প্রমাণ। পেশেন্ট জেড বেঁচে থাকলেও ওর মনে ছিল কারা যেন নিয়ন্ত্রণে রেখেছিল, এবং কারা যেন চেয়েছিল এই ক্যাসেট কেউ না পায়। একটা নামহীন ভয় যেন আমায় ঘিরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আমি জানতাম এই মুহূর্তে এই ক্যাসেট আমার একার নয়। পার্থ স্যার একমাত্র মানুষ যার অভিজ্ঞতা আর যার যুক্তি এই অন্ধকারকে ভেদ করতে পারে। সকাল ঠিক 7টা আমি পৌঁছলাম আমাদের চেনা টি স্টল। পার্থ স্যারকে আগের রাতেই একটা মেসেজ করেছিলাম, ইউ নিড টু হিয়ার দিস, ইটস আর্জেন্ট। সাড়া দিয়ে বলেছিল চায়ের দোকানে দেখা হবে। আজ অনেক দিন পর ওনার চোখেও ভয় দেখলাম, ঠিক আমার মতোই। অজানা কোনো সত্যের খোঁজে উনিও কাঁপছেন। হ্যাঁ রনিত, তুমি বলেছিলে টেপে কিছু পেয়েছো। কি পেয়েছো শুনি? স্যার, এই মেয়েটার গলা শুনতে পেলাম। এটা কেবল একটা সাইকিয়াট্রিক কেস না, এটা একটা ডাক, এটা বাড়ির স্ক্রিম যেটা কেউ চায়নি। তারা তাকিয়ে আছে জানলার বাইরে থেকে। তাদের চোখ, তারা আমার চিন্তা পড়তে পারে। স্যার চুপ করে বসে পুরোটা শুনলেন, কোনো কিছু বললেন না। শুধু একবার চোখ তুলে জিজ্ঞাসা করলেন, তুমি এই ক্যাসেটটা কোথা থেকে পেলে? আমি শুধু বললাম, ফাইল নাম্বার 888। উনি আর কোনো প্রশ্ন করলেন না, শুধু বললেন, ডায়েরির কথা খুঁজে দেখো। ওরা অনেক সময় সাইকিয়াট্রিক পেশেন্টদের নিজেরা লিখতে দিত। যদি কিছুর সূত্র থেকে থাকে সেটা ডায়েরির পাতাতেই আছে। আমি সেই রাতেই আবার ফাইলটা খুললাম। শেষ দিকের কাগজগুলোর মাঝে একটা পাতলা সাদা খাম চোখে পড়ল। কোনো ট্যাগ ছিল না, কোনো রেফারেন্স নাম্বারও না। খামটা খুলতেই ভেতরে ছিল একটা ছেঁড়া পাতা, পুরোটা হাতে লেখা, অদ্ভুত সব বাক্য। উল্লেখ নেই কোনো নামের, শুধু নিজের কথা লিখেছে যেন। প্রথম পুরুষে, নিজের ভেতরের ভয়, নিজের অন্য আমি নিয়ে। কিন্তু হঠাৎ একটা লাইন আছড়ে উঠল মাথায়। আমি আয়নায় তাকালাম, সে আমাকে ঘুমোতে দিচ্ছে না। সে আমার মধ্যে ঢুকে গেছে, আর আমি জানি ওর নাম জেড। আমাকে যদি কেউ খুঁজে পায়, তারা যেন জানে ও আমার ভেতরেই লুকিয়ে আছে। আমি দ্রুত সেই শব্দটা সার্চ করলাম, জেড প্লাস সাইকিয়াট্রিক পেশেন্ট প্লাস ওয়েস্ট বেঙ্গল প্লাস 1990s। প্রথম দিকে কিছুই পেলাম না, কিন্তু একটা অবসকিউর ফোরাম লিঙ্ক আমাকে টেনে নিয়ে গেল এক ডেড থ্রেডে। সেখানে কেউ লিখেছিল এক মেয়ের কথা, যে নাকি জেল হসপিটাল থেকে একদিন হঠাৎ উধাও হয়ে গেছিল, আর তার প্রথম নামের অক্ষর ছিল জেড। আমি আবার সেন্ট্রাল পাবলিক রেকর্ডসের অনলাইন ডেটাবেস ঘাঁটতে আরম্ভ করলাম। ওখানে চোখ গেল ওল্ড ক্যালকাটা মেডিকেল কারেকশন রেকর্ডসে, যেখানে ওয়ার্ড 3B আবার মেনশন আছে। এই হাসপাতালের নাম আবার সেই ওয়ার্ড। এটাই তো সেই জায়গাটা যেখানে আমি সেই চোখের চিহ্ন দেখেছিলাম। তার মানে আমাকে ওই হসপিটালে আবার ফেরত যেতে হবে, আর এখনই আজই যাব। পেশেন্ট জেডের গল্প এখানেই শেষ হয়নি, এটা তো সবে শুরু। ফিরে এলাম সেই হাসপাতালেই। আজ রাতটা আরো ভয়ঙ্কর, আরো অন্ধকার। আমি সরাসরি
ওই ঘরটায় পৌঁছে গেলাম, যেটা পুরোপুরি খালি, কিন্তু ঘরের এক কোণে একটা কাঠের ফ্রেম আর দেওয়ালে সেই আয়না। না, এটা সাধারণ আয়না নয়, এর পেছনে কিছু একটা ব্যাপার আছে। আমি তো আমার রিফ্লেকশন দেখছি, কিন্তু আবার সেই পেছনে কে দাঁড়িয়ে? She was never meant to be admitted. এই তো সেই কণ্ঠস্বর। এই আয়নাই ওর অন্তিম ঘর। এই ঘর, এই আয়না, এইখানেই ওকে আটকানো হয়েছিল। এইটা কি পড়লো? এটা তো একটা আইডি, পেশেন্ট আইডি নাম্বার Z88, নেম আননোন, স্ট্যাটাস নট ডিসচার্জড। Z88 আর ফাইল নাম্বার 888। তার মানে Z88 আর ফাইল নাম্বার 888 এখানেই রোগী আছে, এখনো ডিসচার্জ হয়নি। এই সব কিছু, ফাইল, রেডিট পোস্ট, সেই নোট, সব কিছু ছিল একটা সূত্র আমাকে এই ঘর অবধি আনার জন্যে। কে ওখানে? কে হাসছো? আমি তো শুধু লিখতে চেয়েছিলাম, আমি শুধু জানতে চেয়েছিলাম। এক সপ্তাহ কেটে গেল। রনিত নিখোঁজ। ফোন, ইমেল, সোশ্যাল সব চুপচাপ। শেষ যেটুকু ছিল তা তার চ্যানেলে আপলোড হওয়া সেই ক্যাসেটটার কভার ফাইল। রুম 3B। স্যার, আপনার নামে একটা চিঠি এসছে। ভেতরে একটা ক্যাসেট আর একটা ফটো। একটা ফাঁকা ঘর, দরজা আধ খোলা, আর ঠিক দেওয়ালের মাঝখানে সেই চোখের চিহ্ন। আপনি বলেছিলেন ফাইলটা গভীরভাবে পড়তে, আমি পড়েছি। আর এখন আমি জানি সেই ঘরটা কখনোই ফাঁকা ছিল না। ও আমার পাশেই ছিল, আমার ঠিক ডান দিকে, কিন্তু আমি ওকে কখনো দেখতে পাইনি, শুধু শুনতে পারতাম। তুমি কার সঙ্গে কথা বলছো? পার্থ থমকে যায়। হাতটা প্লেয়ারে, তার ঘাড়ের পেছনে যেন কেউ নিঃশ্বাস ফেলল। না, হাওয়া নয়, কোনো চেনা গন্ধও নেই, তবু স্পষ্ট বোঝা যায় কেউ আছে। রুম 3B তাহলে কখনো বন্ধ হয়নি। তুমি কি শুনতে পারো আমায়? এভাবেই শেষ হলো ফাইল নাম্বার 888 এর রহস্য। কখনো কোনো গল্প পুরোপুরি শেষ হয় না, কিছু অধ্যায় থেকে যায় অমীমাংসিত, কিছু সত্য খোঁজার অপেক্ষায় থাকে কেবলমাত্র সাহসী মানুষের জন্য। আপনি শুনলেন এক অন্তঃস্থল থেকে উঠে আসা ডাক, এক অদেখা ভয় যার মুখোমুখি হতে হলো। শুধু সাহস আর ধৈর্যের প্রয়োজন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে। আবার দেখা হবে অন্য এক নতুন গল্পের আলোয়, নতুন রহস্য, নতুন ভয়ের গল্প, যেখানে প্রতিটা গল্পে এক নতুন জলসা। গল্প জলসা, প্রতি গল্পে একটা নতুন জলসা। গল্প জলসা।